খবর শুনছেন আজকের বেঙ্গল চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃণমূলের সঙ্গে ভোটের ফারাক মাত্র 10 লক্ষ, এসআইআর সেটাও মুছে যাবে, সুকান্ত। শতাব্দীর সামনেই অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধর তৃণমূলেরই একাংশের, সাংসদের গাড়ি লক্ষ্য করে উড়ে এলো জুতো। অনুপ্রবেশকারী হয়েও পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার রেশন, এসআইআর আবহে এবার ভারত ছাড়ার হিড়িক বাংলাদেশির। শুভেন্দুর ডাকে সাড়া দিয়ে এবার সংখ্যালঘুদেরও বিজেপিতে যোগদান, 26-এর আগে বিরাট ধাক্কা তৃণমূলের। শাশুড়িকে মা দেখিয়ে ভোটার হয়েছিল তৃণমূল পঞ্চায়েতের সদস্যার স্বামী, এসআইআর ফর্ম আসতেই সব ফাঁস। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উপরে চাপ তৈরিতে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ইউনূস সরকার। বনগাঁয় 6 কাউন্সিলরের বাড়ির সামনে হামলা, অবস্থান বিক্ষোভে মমতা বালা, বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দল। 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, পরিষ্কার জানালেন হুমায়ুন কবির। ঘটনার পাটনার কুর্সিতে সেই নীতিশী 10মবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন, মঞ্চে মোদি, শাহ, যোগী, চন্দ্রবাবুরা। এক বাবার 30 থেকে 40টা ছেলে, নিশীথ প্রামাণিকের মন্তব্যে বিতর্ক। এক হাতে এসআইআর ফর্ম, অন্য হাতে নেতার কালি লেপা ছবি নিয়ে বিক্ষোভ মহিলাদের। আইপ্যাককে গাছে বেঁধে পেটান, ভোটের মুখে নেতার পোস্ট ঘিরে তরজা। বাংলায় প্রতিদিন সার্কাস চলছে, রাজ্যপাল সংঘাত ও কাদা ছোড়াছুড়ি নিয়ে তীব্র কটাক্ষ অধীর সেলিমের। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবেন না, সবাই জেনে গেছে, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন প্রসঙ্গে কলকাতায় বিস্ফোরক শুভেন্দু। স্থগিত রাখা হোক এসআইআর, কমিশনকে চিঠি মমতার, বিজেপির দাবি ভোটে হারের ভয়ে তিনি ভীত, আসল ঘটনা কি? মানব রক্তে রাজনৈতিক হোলি, মন্তব্যে বিপদ, বোসের বিরুদ্ধে ন্যায় সংহিতায় মামলা ঠুকলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একের পর এক রাজ্যে ভোট চুরির অভিযোগ, এবার জ্ঞানেশকে সরাতে ইমপিচমেন্টের প্রস্তুতি কংগ্রেসের। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন কজন বাংলাদেশি অনুপ্রবেশকারী, তদন্তে দাবি বিজেপির। ঘুষ খেয়েছেন জ্ঞানেশ, চাকরি পাইয়ে দেন নিজের 2 আত্মীয়কে, মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক মন্ত্রী। ফাঁসির সাজা শুনে হাসিনাকে ফোন করলাম, উনি বললেন আই ডোন্ট কেয়ার। মুখ্যমন্ত্রীর অস্বস্তি ও হতাশা চরমে, জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠাতেই মমতার পদত্যাগ চাইলেন সুকান্ত। অনাস্থা প্রস্তাবে করেননি সই, চলেছে গুলি, বনগাঁয় 6 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। আন্দোলনে ফের উত্তাল নেপাল, জমায়েত নিষিদ্ধ, জারি হলো কারফিউ। 1,15,00,000 নাম বাদ যেতে পারে, এসআইআর ইস্যুতে শুভেন্দুর বিস্ফোরক দাবি, পাল্টা কি বললেন কুণাল? এবার বাংলাদেশের সন্দেহে ওড়িশায় আটক পাঁশকুড়ার একাধিক ফেরিওয়ালা। বিহারে ভোট চুরি, 27টি ভোটে হেরেছেন লালুর প্রার্থী, বাতিল 360টি পোস্টাল ব্যালট। ভগবানপুরে তৃণমূলের বিএলওকে মারধরের অভিযোগ, অস্বীকার বিজেপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রাজ্যে এসআইআর নিয়ে উত্তেজনার মাঝেই ভোটের অঙ্ক কষে নতুন দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার বক্তব্য, বাস্তবে তৃণমূল বিজেপির ভোটের ব্যবধান নাকি মাত্র 10 লক্ষের মতো, আর এসআইআর চলাকালীন মৃত ভোটার ও ভুয়ো নাম বাদ পড়ে গেলে সেই ফারাকও নাকি মিলিয়ে যাবে। অথচ 2021 সালের বিধানসভা ভোটে 2 দলের ভোটের ব্যবধান ছিল প্রায় 60 লক্ষ, আর 2024 লোকসভায়ও ফারাক 42 লক্ষের বেশি। এই সরকারি অঙ্ককে তিনি মানতে নারাজ। সুকান্তের দাবি, তৃণমূল মূলত সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ আসনগুলোতে বিপুল ভোটে এগিয়ে থেকে মোট ব্যবধান বাড়িয়েছে। যেখানে সংখ্যালঘু ভোট কম, সেই কেন্দ্রগুলো আলাদা করে ধরলে 2 দলের ব্যবধান নাকি অনেক কম আসে।
তাই বিজেপির টার্গেট এখন তথাকথিত কম ফারাকের প্রায় 220 থেকে 225টি আসন, যেখানে হিন্দু এবং তৃণমূল বিরোধী ভোট আরও একজোট করা সম্ভব বলে মনে করছে গেরুয়া শিবির। সমালোচকদের মতে এই অঙ্কের মাধ্যমে সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলোকে প্রায় খেলার বাইরে ধরে নিয়ে বাকি আসনেই বিজেপি কর্মীদের চাঙ্গা করার চেষ্টা চলছে। আর এসআইআরকে সামনে রেখে ভোটের মেরুকরণ আরও তীব্র করার ইঙ্গিতই দিয়েছেন সুকান্ত। বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের কোমাগ্রাম পঞ্চায়েতে এসআইআর ক্যাম্পে গিয়ে কার্যত নিজের দলের গোষ্ঠীকন্দলের সাক্ষী থাকলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। অভিযোগ, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে হঠাৎই ঘিরে ধরে বেধড়ক মারধর করে সিউড়ি 2 নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা। লাঠির খোঁচা, চর, ঘুষি, লাথি সব কিছুর মধ্যেই শতাব্দী প্রায় মাঝখানে দাঁড়িয়ে পড়েন। তার সঙ্গে থাকা নিরাপত্তার কর্মীরাও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান। ঘটনায় বলরামের ভাইও জখম হন। পরে আহতদের গাড়িতে তুলে পাঠানোর সময় ক্ষুব্ধ ভিড়ের একটা অংশ নাকি সাংসদের গাড়ির দিকেও জুতো ছুঁড়ে মারে। স্থানীয়দের মতে এর নেপথ্যে পুরনো অনুব্রত বনাম কাজল শেখ গোষ্ঠীর লড়াই মূল কারণ। এসআইআর ক্যাম্পকে কেন্দ্র করে কোন নেতা নিয়ন্ত্রণে থাকবেন, কার কথায় কার নাম কাটা বা তোলা হবে, তা নিয়েই ফাটল চরমে উঠেছে। সাংবাদিকদের প্রশ্নে শতাব্দী একদিক থেকে স্বীকারও করেন, গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই, যারা অন্য দলের সঙ্গে যুক্ত তারাই গোলমাল করছে। যদিও বিরোধীদের বক্তব্য, শাসক দলের ভেতরে এমন মারামারি হলে সাধারণ মানুষ এসআইআর ক্যাম্পে অভিযোগ জানাতে আসার সাহসই পাবেন না। উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে এসআইআর শুরু হতেই সামনে এসেছে চিন্তার তথ্য। বছরের পর বছর এ রাজ্যে থাকা বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানকার ভোটার কার্ড, আধার, রেশন কার্ড, এমনকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পেতেন বলে নিজের মুখে স্বীকার করেছেন। সাতক্ষীরার বাসিন্দা রোকেয়া বিবি জানিয়েছেন, লকডাউনের সময় ভারতে এসে সল্টলেকে কাজ নিয়ে তিনি কয়েক বছর ধরে এখানে ভোট দিয়েছেন। দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন। স্বরূপনগর আর হাকিমপুর চেকপোস্টে এখন প্রতিদিনই দেখা যাচ্ছে উল্টো স্রোত। হাত ব্যাগ হাতে, বাচ্চা কোলে পরিবারগুলো নিজ থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার লাইনে দাঁড়িয়ে থাকছেন। কারণ এসআইআরে বায়োমেট্রিক যাচাই আর নথি পরীক্ষা শুরু হওয়ায় তাদের মনে গ্রেপ্তারের আতঙ্ক। অনেকের হাতে আবার আয়ুষ্মান কার্ডও আছে বলে রিপোর্টে উল্লেখ। প্রশ্ন উঠছে, এতদিন এরা কিভাবে সীমান্ত পেরিয়ে এপারে এসে এত সব সরকারি নথি বানিয়ে ফেলল, রেশন তুলল, ভোট দিল? এর দায় কার ওপর বর্তায়? স্থানীয় বাসিন্দারাও বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক স্বার্থে ভোটার সংখ্যা বাড়ানোর জন্যই কাগজ ঠিক করে দেওয়ার ব্যবসা দীর্ঘদিন ধরেই চলেছে। এসআইআরের চাপে এখন সেই জালিয়াতি ফাঁস হচ্ছে, আর ভুয়ো পরিচয়ের বোঝা নামাতে অনেকে বাংলাদেশে ফিরতে বাধ্য হচ্ছেন। রাজ্য রাজনীতিতে সংখ্যালঘু ভোট নিয়ে টানাপোড়েনের মাঝেই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সংখ্যালঘু পরিবারদের বিজেপিতে যোগদান নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া দিয়ে প্রায় 30টি মুসলিম পরিবার সেখানে প্রকাশ্যে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাঁথি লোকসভা সাংসদ সৌমেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে তৃণমূলের প্রচার, বিজেপি নাকি সংখ্যালঘু বিরোধী দল। তার পাল্টা হিসেবে শুভেন্দু জনসভায় বারবার বলেন, নরেন্দ্র মোদীর প্রকল্পগুলো ধর্ম না দেখে সব ভারতবাসীর জন্য। রাষ্ট্রবাদী মুসলিমদেরও তিনি বিজেপির হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছেন। যোগদানকারী একাংশের বক্তব্য, ঘর বরাদ্দ, কাটমানি, চাকরি দুর্নীতির মতো ইস্যুতে তারা তৃণমূলের ওপর ক্ষুব্ধ এবং নিজেদের সমস্যার কোনো সমাধান দেখাচ্ছেন না। তৃণমূল অবশ্য পুরো ঘটনাকে মেগা প্রচার বলে উড়িয়ে দিয়েছে। গুটি কয়েক পরিবারকে বড় করে দেখিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। বাস্তবে সংখ্যালঘু ভোট ব্যাংক এখনও তাদের সঙ্গেই আছে। উত্তর দিনাজপুর চোপড়া ব্লকের এক গ্রামে এসআইআর ফর্মের কারণে সামনে এলো এক পরিবার কাণ্ড, যেখানে ভোটার তালিকাতেই বদলে গেছে আত্মীয়তার সম্পর্ক। অভিযোগ, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামী অমৃত বিশ্বাস বেশ কয়েক বছর আগে ভোটার কার্ড করার সময় নিজের শাশুড়ি অঞ্জলি বিশ্বাসকে মা দেখিয়ে নথিভুক্ত করেছিলেন। ফলে কাগজে তিনি জামাই নন, হয়ে গিয়েছেন সরাসরি ছেলে। অঞ্জলি যখন বর্তমান এসআইআর ফর্মে পরিবারের সদস্যদের নাম ও সম্পর্ক মিলিয়ে দেখতে গিয়ে এই অসঙ্গতি ধরতে পারেন, তখনই
বিডিও দপ্তরে গিয়ে লিখিত অভিযোগ করেন। তার দাবি, সম্পত্তির লোভেই অমৃত এই জালিয়াতি করেছেন, যাতে ভবিষ্যতে শ্বশুরবাড়ির জমিজমার ওপর আইনি অধিকার দাবি করা যায়। স্থানীয় সূত্র বলছে, অমৃত এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী, তার স্ত্রীও পঞ্চায়েত সদস্য, তাই বিষয়টি দ্রুতই রাজনৈতিক রং ধারণ করছে। বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতাসীন ইউনূস সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে এবার আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর। তাদের অভিযোগ, ভারতে তাকে নিরাপদ আশ্রয় দেওয়া হয়েছে, ফলে দেশে আদালতের যে ফাঁসির রায় ঘোষণা হয়েছে তা কার্যকর করা যাচ্ছে না। সেই কারণেই দিল্লির ওপর বাড়তি চাপ তৈরি করতে আন্তর্জাতিক ন্যায় আদালতে যাওয়ার উদ্যোগ চলছে। সরকার ঘনিষ্ঠ মহল এই পদক্ষেপকে আইনের পথে ন্যায় আদায়ের চেষ্টা বলে ব্যাখ্যা করলেও বিরোধী আওয়ামী লীগ ও বিশ্লেষকদের একাংশের মত, অর্থনীতি, জ্বালানির সংকট, বিদেশি মুদ্রার ঘাটতি এসব গুরুতর সমস্যা থেকে নজর ঘোরাতেই শেখ হাসিনা ইস্যুকে অতিরিক্ত সামনে এনে জনপ্রিয়তা অর্জনের খেলা চলছে। ভারতের তরফে আনুষ্ঠানিক মন্তব্য খুব সীমিত, কিন্তু বিবৃতি সাধারণত সেই পুরনো নীতিতেই। পড়শি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রকাশ্যে হস্তক্ষেপ করবে না দিল্লি। উত্তর 24 পরগনার বনগাঁ পুরসভা এলাকায় গভীর রাতে পরপর 6 কাউন্সিলরের বাড়ির সামনে হামলার অভিযোগ শাসক দলের অন্দরে টানাপোড়েনকে সামনে এনে দিয়েছে। 2 নয় 11 ও আরও কয়েকটি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরদের দাবি, একদল দুষ্কৃতী তাদের বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করে, অশ্লীল গালাগাল দেয়, তারপর কেউ পাথর ছুঁড়ে জানালার কাচ ভেঙে দেয়, কারো বাড়ির সামনে আবার গুলির শব্দ শোনা যায়। সেই রাতে পরিবারের সদস্যরা আতঙ্কে ঘরের দরজা জানালা বন্ধ করে থাকেন, কেউ বাইরে বেরোনোর সাহস পাননি। আক্রান্তদের অভিযোগ, পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে তাতে তারা সই করেননি, তাই তাদের শিক্ষা দিতেই এই হামলা হতে পারে। পরদিন রাজ্যসভার সাংসদ ও বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারপারসন মমতা বালা ঠাকুর আক্রান্ত কাউন্সিলরদের নিয়ে থানার সামনে ধর্নায় বসে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে বিজেপি বলছে এটি নিছকই তৃণমূলের গোষ্ঠীকন্দলের ফল, বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই। পুরসভায় ক্ষমতার সমীকরণ, অনাস্থা প্রস্তাব ও পদ নিয়ে টানাপোড়েনের মাঝখানে সাধারণ মানুষের উদ্বেগ, এত গোলমালের মধ্যে এলাকার উন্নয়ন আর নিরাপত্তা যে পিছিয়ে পড়েছে সেই আক্ষেপই এখন জোরালো। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির 6 ডিসেম্বরকে ঘিরে এমন এক ঘোষণা করেছেন যা দলকেই কিছুটা অস্বস্তিতে ফেলেছে। তৃণমূল সারা রাজ্য জুড়ে ওই দিনটিকে বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদী সংহতি দিবস হিসেবে পালন করার পরিকল্পনা করেছে। কলকাতায় বড় জমায়েতে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু হুমায়ুন জানিয়ে দিয়েছেন তিনি ওই দিন কলকাতায় কোনো সংহতি সভায় যাবেন না, বরং নিজের এলাকায় বেলডাঙ্গায় বাবরি মসজিদের নামে একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার কথায় তিনি এটা করেছেন একজন সাধারণ মুসলিম হিসেবে। বাবরি মসজিদ ভাঙার ঘটনাকে স্মরণে রেখে একটি প্রতীকী মসজিদ তৈরি করতে চান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের আলেম ও ধর্মগুরুর উপস্থিতির কথাও ইঙ্গিত দিয়েছেন তিনি। তৃণমূলের অন্দরে অনেকেই মনে করছেন এর ফলে দলের মূল বার্তার সঙ্গে সামান্য হলেও দ্বৈত সুর তৈরি হচ্ছে। একদিকে সারা রাজ্য জুড়ে সংহতির রাজনীতি, অন্যদিকে আলাদা করে বাবরি মসজিদের নামে মসজিদ করার ঘোষণা। বিহারের রাজনীতিতে অপরিবর্তিত কেন্দ্রবিন্দু হিসেবেই আবারও উঠে এলেন নীতিশ কুমার, যখন তিনি রেকর্ড 10মবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। পটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান তাকে শপথ বাক্য পাঠ করান। একই মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও এনডিএ শরিক দলের শীর্ষ নেতারা। জেডিইউ বিজেপি জোট পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরও মুখ্যমন্ত্রীর চেয়ার দখলে থাকবে, তা নিয়ে কিছুদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে আবারও নীতিশকে সামনে আনা হলো। আগের মতোই দুজন বিজেপি নেতাকে উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রায় 2 দশক ধরে কখনো মহাজোট, কখনো এনডিএ জোটের রং পাল্টালেও পটনার কুর্সিতে নীতিশের ধারাবাহিক উপস্থিতি এই শপথের সবচেয়ে বড় বার্তা। কোচবিহারের দিনহাটা আদালত প্রাঙ্গণ থেকে এসআইআর নিয়ে মন্তব্য করে নতুন বিতর্ক ডেকে এনেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। তার দাবি, দিনহাটার কিছু এলাকায় এমন অবস্থা হয়েছে যে এক বাবার নামে 30 থেকে 40টা ছেলে মেয়ের নাম ভোটার তালিকায় রয়েছে। অর্থাৎ একই বাবার নাম ভুয়োভাবে ব্যবহার করে একাধিক অনুপ্রবেশকারী নিজেদের ভোটার বানিয়ে নিয়েছে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর বুথে একদল মহিলা এসআইআর ফর্ম হাতে বিক্ষোভে নামেন।
অন্য হাতে তারা নিশীথের ছবিতে কালি লেপে প্রতিবাদ জানান। তাদের বক্তব্য, প্রমাণ ছাড়া এইভাবে পুরো এলাকার মানুষকে অনুপ্রবেশকারী তকমা দেওয়ার অপমানজনক। এতে তাদের মর্যাদায় আঘাত লেগেছে। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী উদয়ন গুহ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, নিশীথ যদি তথ্য প্রমাণ দিয়ে এমন উদাহরণ দেখাতে পারে, তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আর না পারলে সাংসদকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। সব মিলিয়ে এসআইআর ঘিরে সীমান্ত অঞ্চলে যে ভয় ও উত্তেজনা তৈরি হয়েছে, নিশীথের এই মন্তব্য ও তার প্রতিবাদ সেই অস্থিরতাকে আরও বাড়িয়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।